হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সার্চ স্কুল। আজকে আমি তোমাদের যে প্রশ্নোত্তর পর্বটা নিয়ে এসেছি, এখানে ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আছে প্লাস এখানে ৩ নম্বর, ৫ নম্বর এর সাজেশন দেওয়া আছে। আর সেই সাজেশনগুলো তোমরা কিভাবে খাতায় লিখবে স্পষ্টভাবে পরিষ্কার করে যাতে তোমরা ফুল নাম্বার পাও, সেটার কিন্তু আজকে আমি তোমাদেরকে সবকিছু টিপস দেবো। তো ভিডিওটা সবাই ভালো করে পুরোটা দেখো। দেখো, ১ম তোমাদের আছে যে ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমি এখানে প্রশ্ন বলবো, তার সাথে উত্তর বলবো। ঠিক আছে? তোমরা ভিডিওটা পজ করে সেটাকে দাঁড় করিয়ে তোমরা খাতায় অবশ্যই লিখে নেবে। আর আগে ভিডিওটা ভালো করে শুনে নাও। ১ম এই দেখো তোমাদের প্রশ্ন আছে ১ নম্বরে কি আছে? না, পৃথিবীর মহাদেশের সংখ্যা কয়টি? মানে পৃথিবীতে কটি মহাদেশ আছে? তার উত্তর কি হবে? আমরা সবাই জানি পৃথিবীতে কটি মহাদেশ আছে? ৭ টি। আচ্ছা, নেক্সট ২ নম্বরে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আমাদের যে ৭ টি মহাদেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? না, সবচেয়ে বড় হলো যেটা আমরা যে মহাদেশে থাকি, অর্থাৎ এশিয়া মহাদেশ। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এবার ৫ এখানে যে ৭ টা মহাদেশ আছে, এই ৭ টা মহাদেশের নাম একটু আমি বলে দিই, সবাই ভালো করে মন দিয়ে শুনে নাও। ১ নম্বরে কি? ১ নম্বরে এশিয়া, ২ নম্বরে আফ্রিকা, ৩ নম্বরে আমাদের ইউরোপ, ৪ নম্বরে উত্তর আমেরিকা, ৫ নম্বরে দক্ষিণ আমেরিকা, আর তারপর আছে আমাদের আন্টার্কটিকা, আর শেষে আছে আমাদের একদম অস্ট্রেলিয়া বা ওসিয়ানিয়া। ওকে? নেক্সট, এরপর আমরা দেখো ৩ নম্বর প্রশ্ন আছে কি? না, ৩ নম্বর প্রশ্ন আছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? এটা কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে। এর সাথে যারা কম্পিটিটিভ জন্য পড়ো সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো আসে। তাহলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? না, ২১%। এখানে আরো একটা প্রশ্ন আছে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতাংশ কত? তাহলে সেক্ষেত্রে তোমরা উত্তর করবে 78%। কত বললাম? 78%। আর আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ আছে 21%। ওকে? আচ্ছা, নেক্সট প্রশ্ন ৪ নম্বর। সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু কেমন হয়? উত্তর কি হবে? সমভাবাপন্ন। তাহলে যদি প্রশ্ন আসে যে সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু কি প্রকৃতির হয় বা কিরকম হয়, তোমরা উত্তর করবে সমভাবাপন্ন। নেক্সট প্রশ্ন ৫ নম্বরে প্রতি ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত হ্রাস পায়? এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন। এটা ভালো করে মুখস্থ করে রাখবে। 6.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি যখনই ১০০০ মিটার উচ্চতায় উঠে যাবে, তখনই কিন্তু সেখানকার মানে তুমি যে আগে যেখানে ছিলে সেখানকার যেটা উষ্ণতা ছিল, আর ১০০০ মিটার উচ্চতায় যখন উঠে যাবে সেখানের যেটা উষ্ণতা হবে সেটা কিন্তু কত কমে যাবে? 6.5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, নেক্সট, এরপর আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাবো। দেখো ৬ নম্বর প্রশ্ন আছে। কি আছে? না, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নামটা কি? এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে। উত্তর কি হবে? হাইগ্রোমিটার। উত্তর কি হলো? হাইগ্রোমিটার। নেক্সট প্রশ্ন ৭ নম্বরে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে? মানে আমাদের যে বন্যপ্রাণী আছে, এই বন্যপ্রাণীগুলোকে যাতে সংরক্ষণ করা যায়, যাতে এই বন্যপ্রাণীর উপরে কেউ মানে পোঁচ করতে না পারে। মানে পোঁচ মানে শিকার করে তাদেরকে বিভিন্ন ধরনের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার না করতে পারে। সেজন্য কিন্তু একটা আইন আনা হয়েছিল এই বন্যপ্রাণীগুলোকে সংরক্ষণ করার জন্য। তাহলে সেই আইনটা কত সালে এসেছিল? সেই আইনটা এসেছিল 1972, মানে ১৯৭২ সালে। নেক্সট প্রশ্ন ৮ নম্বর। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? আমাদের যে বায়ুমণ্ডলে কোটা স্তর আছে, ৫ টা স্তর আছে। সেই ৫ টা স্তরের মধ্যে কোনখানে বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়? এটাই প্রশ্ন এসেছে। উত্তর কি হবে? না, আয়োনোস্ফিয়ার। উত্তর কি হবে? আয়োনোস্ফিয়ার। এখানে আরো একটি প্রশ্ন আছে যে বায়ুমণ্ডলে যে ৫ টা স্তর আছে, সেই স্তরগুলোর মধ্যে সবথেকে নিচু স্তরের নামটা কি? একদম নিচু স্তরের নামটা হলো ট্রোপোস্ফিয়ার। কি নাম? ট্রোপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন ৯ নম্বর। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভেরি ইম্পোর্টেন্ট প্রশ্ন। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এটা কিন্তু তোমরা ভিভিআই দিয়ে রাখতে পারো। এটা অনেক পরীক্ষায় আসে। খুব একটি সহজ প্রশ্ন কিন্তু আসে। নেক্সট ১০ নম্বর প্রশ্ন। তুলো চাষ কোন মাটিতে ভালো হয়? সহজে আমরা সবাই জানি কালো মাটিতে। কোন মাটি? কালো মাটিতে। ব্ল্যাক সয়েল। নেক্সট আমাদের ৩ নম্বর স্লাইড আছে। ১১ নম্বর প্রশ্ন। কি আছে? না, ভারতের গুজরাটের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? তাহলে গুজরাটে একটা অরণ্য আছে। সেখানে কোন অরণ্যটা সিংহের জন্য বিখ্যাত? ওকে? এটার উত্তর হবে কি? না, গুজরাটের গির অরণ্য। কি অরণ্য বললাম? গির অরণ্য। নেক্সট প্রশ্ন ১২ নম্বর। কেন্দ্রমণ্ডলের উপরের স্তরের নাম কি? কি উত্তর হবে? গুরুমণ্ডল। তাহলে যদি এটা ঘুরিয়ে প্রশ্নটা দেয় যে গুরুমণ্ডলের নিচের স্তরের নাম কি? কি উত্তর হবে? কেন্দ্রমণ্ডল। ভেরি গুড। নেক্সট প্রশ্ন ১৩ নম্বর। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম কি? মেঘালয়ের মৌসিনরাম। তাহলে মেঘালয়ের মৌসিনরামে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। নেক্সট প্রশ্ন ১৪ নম্বর। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? উত্তর কি হবে? তামিলনাড়ুর করমন্ডল উপকূলে। এখানে এখানে কেন দুবার বৃষ্টিপাত হয়? এটার কিন্তু কারণ আছে। যদি তোমরা জানতে চাও এরকম আরো ডেপথে ক্লাস নিয়ে আসবো, কমেন্টে অবশ্যই জানাও। আমরা এরকম আরো ডেপথে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। নেক্সট প্রশ্ন ১৫ নম্বর আছে। বায়ু প্রবাহের দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এই যে বায়ু বিভিন্ন দিকে প্রবাহিত হয়, আমরা জানি না এখন বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে। ধরো তুমি সমুদ্রতে গিয়েছো, সমুদ্রে গিয়ে পরে তুমি নৌকায় করে যাচ্ছ বা বোটে করে যাচ্ছ, তখন তোমাকে বুঝতে হবে যে বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে, বা বিভিন্ন কারণবশত আমাদেরকে জানতে হবে বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে এই সময়। এই যে বায়ু প্রবাহিত হচ্ছে, এটা আমরা কোন যন্ত্রের সাহায্যে জানবো? এটা আমরা জানবো বাত পতকা। কোন যন্ত্রের সাহায্যে? বাত পতকা। নেক্সট নেক্সট আমাদের স্লাইড আছে ৪ নম্বরে ১৬ নম্বর প্রশ্ন। কি প্রশ্ন আছে? কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? উত্তর কি হবে? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের। তাহলে ম্যানগ্রোভ একটা উদ্ভিদ আছে যেটা কোথায় পাওয়া যায়? সুন্দরবনে। সেই ম্যানগ্রোভের কিন্তু কি দেখা যায়? শ্বাসমূল দেখা যায়। ঠিক আছে? আবার ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ কি? আমরা সবাই জানি সুন্দরী আর গরান। সুন্দরী আর গরান। এবারে এখানে একটা প্রশ্ন আছে যে সুন্দরবনের নাম সুন্দরবন কেন হয়েছে? তার কারণ হলো সুন্দরবনে সুন্দরী গাছ দেখা যায়। সেখান থেকেই নাম হয়েছে সুন্দরবন। নেক্সট ১৭ নম্বর প্রশ্ন আছে। বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? তাহলে বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। ওকে?
এটা আমরা সবাই জানি। 18 নম্বর প্রশ্ন এবারে, চা কফি কোন মাটিতে ভালো চাষ হয়? কোন মাটিতে? পার্বত্য অঞ্চলের মাটিতে ভালো চাষ হয়। নেক্সট প্রশ্ন 19 নম্বর, সেজন্য তোমরা যখন দার্জিলিং যাও, দার্জিলিং দেখতে পাবে খুব ভালো চাষ হয়েছে, পার্বত্য অঞ্চল। 19 নম্বর প্রশ্ন আছে, সূর্যাস্তের ঠিক পরে সময়কে কি বলা হয়? মানে সূর্যাস্ত যখন হয়ে যায় তখন যে সময়টা, ওই সময়টাকে কি বলে? ওই সময়টাকে বলে গোধূলি। নেক্সট প্রশ্ন 20, সূর্যাস্তের আগের সময়কে কি বলে? তাহলে সূর্যাস্তের পরের সময়কে আমরা বলি গোধূলি, আর সূর্যাস্তের আগের সময়কে আমরা বলি কি? উষা। কি বলি? উষা। নেক্সট স্লাইড 5 নম্বর। এটা তোমাদের 2 আর 3 নম্বরের জন্য। ঠিক আছে? প্রথম প্রশ্ন আছে, মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। তাহলে মাটি সংরক্ষণের উপায়গুলো আমরা কিভাবে কি লিখবো, আমি এখানে কতগুলো টিপস দিয়েছি, বলবো তোমাদেরকে, সেইভাবে তোমরা তোমাদের খাতায় লিখে নেবে। আর ভিডিওটি পজ করে অবশ্যই তোমরা খাতায় লিখতে থাকো। আমি আশা করছি তোমরা খাতায় লিখছো। তাহলে মাটি সংরক্ষণের উপায়, প্রথমে পয়েন্ট তোমরা লিখবে, পশুচারণ নিয়ন্ত্রণ মাত্রায় করা উচিত। এই যে পশুচারণ হয় বিভিন্ন জায়গায়, সেই পশুচারণটা কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত। মানে এরকম ব্যাপার যেন না হয় যে পশুচারণটা অনিয়ন্ত্রিতভাবে হয়ে চলেছে, আর তার ফলে কিন্তু মাটি নিয়ন্ত্রিত থাকবে না। তাই পশুচারণটাকে নিয়ন্ত্রিতভাবে করতে হবে। সেটা অনিয়ন্ত্রিত, মানে খামখেয়ালি নিজের খুশি মতো পশুচারণ করতে পারবে না, তাহলে কিন্তু সেটা মাটির সংরক্ষণ হবে না, মাটির ক্ষয় হবে। নেক্সট 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে, মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আরোহণ বন্ধ করা উচিত। মানে আমরা যে খনিজ সম্পদগুলো পাই, এই খনিজ সম্পদগুলো কোথা থেকে পাই? না মাটি খুঁড়ে মাটির নিচ থেকে আমরা সেগুলো সংগ্রহ করি। তাহলে যখন মাটি খুঁড়ে মাটির নিচ থেকে সংগ্রহ করি, তখন কিন্তু মাটির ক্ষয় হয়, অনেকটা মাটি খুঁড়ে নিচে আমরা সংগ্রহ করতে যাই। তাহলে এই জন্য বলা হচ্ছে যে মাটির অনেক গভীরে এই খনিজ সম্পদ পাওয়ার জন্য মাটির অনেক গভীরে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু মাটির ক্ষয় হবে। 3 নম্বর তোমরা পয়েন্ট লিখবে, গাছ কাটা বন্ধ করতে হবে। এটা আমরা সবাই জানি যে মাটিকে সংরক্ষণ করার জন্য গাছ কাটা বন্ধ করতে হবে। তার কারণ গাছের যে শিকড়গুলি থাকে, সেই শিকড়গুলিকে মাটি, পুরো মাটিটাকে, সেই অঞ্চলের পুরো মাটিটাকে শক্ত করে ধরে থাকে শিকড়গুলি। তোমরা সবাই দেখেছো, তোমরা যখন কোনো গাছকে উপড়ে ফেলো বা কোনো জায়গায় যদি গাছ পড়ে যায়, তোমরা দেখবে ওই গাছ পড়ে যাওয়ার সময় ওই শিকড়ে প্রচুর মাটি লেগে থাকে। তাহলে ওই শিকড়গুলি ওই জায়গার মাটিটাকে শক্তভাবে ধরে থাকে। ঠিক আছে? নেক্সট 4 নম্বর তোমরা পয়েন্ট লিখবে, পাহাড়ের ঢালু অংশের ধাপ কেটে চাষ করা উচিত। এটার মানে কি? তোমরা যখন দার্জিলিং বা বিভিন্ন জায়গায় যাবে, সেখানে দেখতে পাবে যে পাহাড় আছে, সেই পাহাড়ে কিন্তু, পাহাড় তো ঢালু, সেই ঢালু জায়গায় কিন্তু ওইরকম ভাবে চাষ করা হয় না। কিভাবে চাষ করা হয়? কেটে কেটে চাষ করা হয়। কেটে কেটে কেন চাষ করা হয়? যাতে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সাথে সাথে মাটির যেন ক্ষয় হয়ে নিচে চলে না আসে, সেখানে যাতে কেটে কেটে চাষ করা হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, এই যে এখানে আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখো এই যে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা, এটা পার্বত্য অঞ্চলের এইভাবে কেটে কেটে চাষ করা হয়। এখানে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই করা আছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নেক্সট তোমাদের পয়েন্ট লিখবে, অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। তোমরা সবাই জানো যে অনেক জায়গা থেকে আমরা চারা গাছ নিয়ে আসি, সেগুলো আমাদের আশেপাশে লাগাই, আর সেগুলো আমাদের মাটি সংরক্ষণে প্রভাবিত করে। নেক্সট, এরপর আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব, 6 নম্বরে, জাতীয় উদ্যান কাকে বলে? ঠিক আছে? এটা কত নম্বর প্রশ্ন? এটা কিন্তু 2 নম্বর প্রশ্ন। কি লিখবে জাতীয় উদ্যান কাকে বলে? ভিডিওটা পজ করবে, খাতায় লিখে নেবে, আগে আমি বুঝিয়ে দিই। প্রথম তোমরা কি লিখবে জাতীয় উদ্যান কাকে বলে? যে সংরক্ষিত প্রাকৃতিক এলাকায়, তাহলে যে সংরক্ষিত প্রাকৃতিক এলাকায় বন্যপ্রাণী, উদ্ভিদ এবং তাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য সরকার আইনগতভাবে সুরক্ষা প্রদান করে, তাকে জাতীয় উদ্যান বলে। এক কথায় ভালো করে মনে রাখো যে জাতীয় উদ্যান কাকে বলে? না যে সংরক্ষিত প্রাকৃতিক এলাকায়, সেখানকার ওই এলাকার বন্যপ্রাণী, ওই এলাকার উদ্ভিদ এবং ওই এলাকার যে প্রাকৃতিক পরিবেশ, সেটাকে রক্ষা করার জন্য, সেটাকে রক্ষা করার জন্য সরকার যখন আইনগতভাবে কোনো সুরক্ষা প্রদান করে, সেটাকে বলা হয় জাতীয় উদ্যান। ওকে? আচ্ছা, এরপর তোমরা আমাকে এখানে একটু রিভিশন করো দেখি। আমি তোমাদেরকে আগে বললাম যে আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ, এই বন্যপ্রাণীকে সংরক্ষণ করার জন্য সরকার একটা আইন নিয়ে এসেছিল, এটা কিন্তু প্রশ্ন ছিল। সেই আইনটা কত সালে এসেছিল? একটু ভাবো, একটু ভাবো, আমি এখনই বলে দেবো। কি উত্তর হবে? বন্যপ্রাণী সংরক্ষণ করার জন্য আইন কত সালে এসেছিল? কি হবে, ভেবে নিয়েছো? আচ্ছা, এটা উত্তর হবে 1972 সালে। ভেরি গুড, আশা করছি তোমরা সবাই ভেবেছো। যারা না ভাবতে পারোনি, উত্তরটা আমি বলে দিলাম। আচ্ছা, নেক্সট স্লাইড আমাদের এরপরে চলে যাবে আমরা 7 নম্বরে। কি প্রশ্ন আছে? 3 নম্বরের প্রশ্ন এটা, মানে 2 নম্বরের প্রশ্ন আর কি। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম দেখো। মানে আমাদের যে ভারতের বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক বিভাগ আছে, আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি ভূপ্রাকৃতিক দিক থেকে, সেই ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লিখতে হবে। ওকে? তাহলে প্রথমে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি হলো, তোমরা এরকম করে লিখবে। প্রথমে লিখবে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি হলো, 1 নম্বরে কি লিখবে? উত্তরের পার্বত্য অঞ্চল। আমাদের ভারতের উত্তরে, নর্দার্নে যে পার্বত্য অঞ্চল আছে, হিমালয় আছে, এদিকে আমাদের সিকিমে আছে, দার্জিলিং আছে। ঠিক আছে? তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বরে কি লিখবে? 2 নম্বরের ভূপ্রাকৃতিক অঞ্চল হলো উত্তরের নদী গঠিত সমভূমি। এই যে আমাদের উত্তরে গঙ্গা আছে, যমুনা আছে, বিভিন্ন ধরনের যে নদীগুলি আছে, সেই নদীগুলির দ্বারা গঠিত সমভূমি অঞ্চল, এটা কিন্তু 2 নম্বর। 3 নম্বর কি আছে? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি বলতে মধ্য ভারত বা সাউথ ইন্ডিয়ার আমাদের যে উপদ্বীপীয় মালভূমিগুলি আছে, সেটা কিন্তু 3 নম্বর। 4 নম্বর কি আছে? পশ্চিমের মরু অঞ্চল। পশ্চিম দিকে যে মরু অঞ্চল আছে, গুজরাট, রাজস্থান, ওখানে যে মরু অঞ্চল আছে, মরু অঞ্চল মানে হচ্ছে মরুভূমি। তাহলে সেটাও কিন্তু একটা ভূপ্রাকৃতিক বিভাগ, এটা 4 নম্বর। 5 নম্বর শেষে কি আছে? উপকূলের সমভূমি অঞ্চল ও
দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ মানে হচ্ছে আইল্যান্ড। এই যে বিভিন্ন ধরনের আমাদের আইল্যান্ড আছে, আমাদের দুটো আইল্যান্ড আছে। ঠিক আছে? দ্বীপপুঞ্জ। একটা হচ্ছে লাক্ষাদ্বীপ আর একটা হচ্ছে আন্দামান নিকোবর। তাহলে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ কটা হলো? ৫ টা। একটু রিভিশন করিয়ে দিই। ১ নম্বরে কি বললাম? রিভিশন করো। ১ নম্বরে বললাম উত্তরের পার্বত্য অঞ্চল। ২ নম্বরে বললাম উত্তরের নদীগুলি দ্বারা গঠিত সমভূমি অঞ্চল। ৩ নম্বরে বললাম উপকূলীয় মালভূমি অঞ্চল। ৪ নম্বরে বললাম পশ্চিমের মরু অঞ্চল। আর ৫ নম্বরে কি বললাম? ৫ নম্বরে বললাম উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। ভেরি গুড। তোমরা সবাই আশা করছি মনে রাখতে পেরেছো। নেক্সট এরপর চলে যাবো আমাদের নেক্সট সাইডে আছে ৩ নম্বর মার্কসের সাজেশন। তাহলে আমরা এতক্ষণ ২ নম্বর পড়েছিলাম, এবার ৩ নম্বরের জন্য পড়বো। ওকে? তাহলে প্রথম প্রশ্ন তোমাদের কি আছে? এগুলো তোমরা রেডি করে রাখো ভালো করে। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ৩ টি পার্থক্য লিখো। এই পার্থক্যগুলো যখন লিখবে এটা কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে লিখবে। একদিকে লিখবে আবহাওয়া, একদিকে লিখবে কি জলবায়ু। এরপরে আবহাওয়ার একদিকে লিখবে সংজ্ঞা, তারপরে আবহাওয়ার সংজ্ঞা, জলবায়ুর সংজ্ঞা। তারপরে আবহাওয়া কিভাবে পরিবর্তিত হয়, জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়। আবহাওয়া কিভাবে আমরা গণনা করি বা মাপি কিভাবে জানি, জলবায়ু কিভাবে আমরা জানি। এগুলো তোমরা গুছিয়ে কিন্তু লিখবে। ওকে? নেক্সট তোমাদের ২ নম্বর প্রশ্ন আছে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লিখো। ওকে? মৌসুমী বায়ুর প্রভাব কিন্তু ভারতের জনজীবনে প্রচুর আছে। সেটা কিন্তু লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। এত বড় লেখার দরকার নেই। ৩ নম্বরের মোটামুটি তোমরা ৫ থেকে ৬ লাইনের ভালো করে কষ্ট করে লিখবে। নেক্সট ৩ নম্বর প্রশ্ন আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? তাহলে বিজ্ঞানের মহাদেশ কাকে বলা হয়? আন্টার্কটিকাকে। কেন বলা হয়? এটাই তোমাকে লিখতে হবে। ৫ নম্বর প্রশ্ন বায়ু কি, কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? মানে আমাদের যে বায়ু, বাতাস কোন পদ্ধতিতে গরম হয় বা উত্তপ্ত হয় সেটা তোমাকে লিখতে হবে। ওকে? ২ টি পদ্ধতিতে উত্তপ্ত হয়। ২-৩ টি পদ্ধতি আছে এগুলো তোমাকে একটু গুছিয়ে লিখতে হবে। নেক্সট আমাদের ৫ নম্বরের জন্য কি সাজেশন আছে? ৫ নম্বরের জন্য সাজেশন আছে ১ নম্বর প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির চিত্রসহ বর্ণনা করো। একটু আগে আমি বললাম পৃথিবীর বায়ুমণ্ডলের কটা স্তর আছে? ৫ টা স্তর আছে। সেই ৫ টা স্তরের সবথেকে নিচু স্তরের নাম কি? না ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে কোন স্তর আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ারে কে থাকে? ওজোন স্তর থাকে। সেই ওজোন স্তর কি করে? না সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে আসতে দেয় না। মানে আমাদের এই ভূপৃষ্ঠে আসতে দেয় না। যেটা আমাদের স্কিনে প্রচুর ক্ষতি করে, ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করে। আচ্ছা, তাহলে সেই যে স্তরগুলি আছে বায়ুমণ্ডলের ৫ টা সেটা তোমাকে চিত্রসহ বর্ণনা করতে হবে। মানে তুমি চিত্র আঁকবে আর সেগুলো বর্ণনা করবে একটা লিখে লিখে। ওকে? নেক্সট ২ নম্বর প্রশ্ন কি আছে ৫ নম্বরের জন্য? বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। মানে আমাদের যে এই যে পৃথিবী গরম হচ্ছে, দিনকে দিন গরম হয়ে যাচ্ছে আমরা সবাই জানছি। গ্রীষ্মকালে প্রচুর গরম বেড়ে যাচ্ছে আগের বছরের তুলনায়। তাহলে এই যে পৃথিবী বছর, বছর গরম হচ্ছে এটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। তাহলে এই যে বিশ্ব উষ্ণায়ন এটা কেন হয়? আর এই বিশ্ব উষ্ণায়নের ফলে কি ফল হয়? মানে এটার ফলে কি, কি ফল হতে পারে? সে ফলাফলগুলি সেগুলি তোমাকে দিতে হবে, আলোচনা করতে হবে। ওকে? ৩ নম্বর প্রশ্ন কি আছে? চিত্রসহ তাপমণ্ডলের বর্ণনা দাও। তাহলে এখানেও কিন্তু তোমাকে চিত্র আঁকতে হবে। আর তার সাথে আমাদের যে তাপমণ্ডল আছে সেটা তোমাকে ভালো করে বর্ণনা করতে হবে। আশা করছি ভিডিওটি সবাই ভালো করে দেখেছো, মন দিয়ে দেখেছো। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে এটা আমরা নিজেদেরকে আরো ভিডিও বানানোর জন্য আমরা মানে অনুপ্রেরণা পাই। ওকে? আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এন্ড বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।